This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা সন্ধ্যা সুপার প্রাইম টাইমে। সম্প্রীতি আর শর্মিষ্ঠার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। 3 দিনে বঙ্গ সফর এসেছিলেন অমিত শাহ, আজকে শেষ দিন। কি ভোকাল টনিক দিয়েছেন, শুরুতে নজর রাখবো সেদিকে। গত পরশু থেকে একাধিক বৈঠক করেছেন অমিত শাহ, আজকেও বৈঠক করেছেন তিনি। বিশেষ কয়েকজনকে নিয়ে বৈঠক করেছেন, কখনো কর্মীদের সঙ্গে কথা বলেছেন। আর সেখানে অমিত শাহকে নাকি আত্মবিশ্বাসী শোনা গেছে। সূত্র বলছে অমিত শাহ আজকের এই বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্বকে চাঙ্গা করার জন্য বার্তা দিয়েছেন, আমরাই 26-এর সরকার গড়ব, দিল পে লিখলো সরকার হামারাই হোগা। পাশাপাশি বেশ কিছু টার্গেটও দিয়ে গেছেন তিনি। প্রদীপ্ত আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। প্রদীপ্ত, নেতারা তো টার্গেট দিয়ে যান, কিন্তু সেই টার্গেটটা অ্যাচিভ করতে গেলে কয়েকটা ছোট ছোট স্টেপ পার্ট বাই পার্ট এগোতে হয়। তেমন কিছু বলে দিয়ে গেছেন কি যে এভাবে এগো তোমরা? দেখো, কতগুলো ছবি কিন্তু আজকে সারাদিন ধরে এই বিজেপির সাংগঠনিক বৈঠকে ধরা পড়েছে। আর সেগুলোই হয়তো এই যে তুমি যে কথা বলছো যে টার্গেট অ্যাচিভ করার জন্য কি ভাবে এগোতে হবে, সেটাতেই হয়তো স্পষ্ট। তার কারণ যিনি সবথেকে বেশি সফল হয়েছিলেন সভাপতি হিসাবে, সেই দিলীপ ঘোষ দীর্ঘদিন পর সাংগঠনিক বৈঠকে থাকলেন। ফলে সেটা একটা গুরুত্বপূর্ণ ছবি আজকের সারাদিনের যে সাংগঠনিক বৈঠক হয়েছে অমিত শাহ। একই সঙ্গে তিনি কতটা প্রত্যয়ী তার জন্যেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে 3 থেকে আমরা যদি 77-এ পৌঁছাতে পারি তাহলে 77 থেকে কেন 200 নয়। তিনি সরাসরি সংখ্যাটা বললেন না, কিন্তু 2021-এও তিনি 200-র প্রসঙ্গ তুলেছিলেন। গতকাল আমরা যদি দেখি যে অমিত শাহ তিনি বলেছেন যে 2/3 আসন এই রাজ্যে বিজেপি পাবে এবং সেভাবেই এপ্রিল মাসে সরকারটা গঠন হবে। সেক্ষেত্রে এই যে 200 টার্গেট কিন্তু ঘুরপথে আবারও বেঁধে দিয়ে গেলেন অমিত শাহ। এবং সেক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে, যিনি প্রার্থী হন না কেন দলের তরফে, সকলে মিলে তাকে জেতানোর জন্য ঝাঁপাতে হবে। অর্থাৎ কোথাও গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে যাওয়ার কথাই কিন্তু অমিত শাহ পরোক্ষে বার্তা দিচ্ছেন দলীয় নেতৃত্বকে, কর্মীদেরকে। প্রদীপ্ত, আরেকটা বিষয় একটু ছোট করে জানতে চাইবো। দেখো, বিজেপির অনেকেই দাবি করেন যে বর্তমানে ভারতবর্ষের অন্যতম ভোট কুশলীর নাম, যিনি পুরো সিচুয়েশন রিড করতে পারেন, তার নাম অমিত শাহ। চাণক্য বলেন অনেকে। একটা সময় তিনি বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্টও ছিলেন। সেই অমিত শাহ কোথাও গিয়ে 200 টার্গেট দিচ্ছেন, সব আসন নয়। কোথাও গিয়ে 28টার মধ্যে 20টা টার্গেট দিচ্ছেন, সবকটায় নয়। এটা কি ধরনের কৌশল? আর দেখো, তার কারণ হচ্ছে এটা কিন্তু বিজেপি হিসেব নিকেশ করেই বলছে। আর তার কারণ যেহেতু বেশ কিছু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রয়েছে, এ রাজ্যে প্রায় 65টির মতো আসন রয়েছে, যেখানে একেবারে সংখ্যালঘুরাই নির্ধারণ করেন কে ভোটে জিতবেন বা কে ভোটে হারবেন। ফলে সেই সমস্ত আসনের দিকে কিন্তু বিজেপি নেতৃত্ব ছুটছেন না, অন্তত শুধু অমিত শাহ নয়। দেখো, অমিত শাহ হয়তো সরাসরি এটার মধ্যে যাচ্ছেন, সুনীল বনসাল দীর্ঘদিন ধরে এই রাজ্যের ক্ষেত্রে পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন এবং তিনি কিন্তু দলের বুথ সশক্তিকরণের ক্ষেত্রে এই বিষয়টিকে তিনি বলেছিলেন ছেড়ে দিন, ওই সমস্ত এলাকার দিকে নজর দিতে হবে না, দলের যে অংশ শক্তিশালী রয়েছে। এবং তার পাশাপাশি ভূপেন্দ্র যাদব রাও কিন্তু শুরু থেকে, অর্থাৎ তিনি যেদিন থেকে এই রাজ্যের দায়িত্ব পেয়েছেন, যেখানে জেতার সম্ভাবনা রয়েছে, জেতার সম্ভাবনা তারা কিভাবে দেখেছিলেন, লোকসভা নির্বাচনে জয় পরাজয়ের যে সংখ্যাটা, অর্থাৎ 5000-এর মধ্যে 2000-এর মধ্যে যে আসনে তারা পিছিয়েছিলেন, এই আসনগুলোকে কিন্তু মূলত তারা টার্গেট করে এগোচ্ছেন। এবং সেই জন্যই 200-র কথা বলছেন। হয়তো 200টাও সংখ্যা নয়, আরো কিছুটা কম বেশি রয়েছে, কিন্তু আমি একটা টার্গেট ফিক্সড করার চেষ্টা করছেন এবং সেখানে পৌঁছানোর জন্য দলের সবাইকে একসঙ্গে ঝাঁপাতে হবে। এই বার্তাটা স্পষ্ট করে এই 3 দিনের সফরে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বেশ, ধন্যবাদ প্রদীপ্ত। আজকে অমিত শাহ যখন ভোকাল টনিক দিচ্ছেন দলীয় নেতৃত্বকে, মানে রাজ্য নেতৃত্বকে উজ্জীবিত করার চেষ্টা করছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে চাচা ছোলা। তিনি বলছেন সব এজেন্সিকে কাজে লাগিয়েও আপনারা এ রাজ্যে জিততে পারবেন না। আপনারা 21-এ হেরেছেন, 24-এ হেরেছেন, 26-এও হারবেন। কি বলেছেন অভিষেক, শুনুন। We will not sell our spine. Let BJP put their entire might and use all the agencies and whatever they have at their disposal. Still, people of Bengal will win the state lock, stock and barrel and defeat the BJP. They have fallen flat on their face in 2012, 2021, 2024. They will fall flat on their face again in 2026.
পাখির চোখ 2026-এর বঙ্গভোট বিরোধীতে সেটিং তত্ত্ব খারিজ অমিত শাহ। এদিকে 2026-এর এই ভোটের জন্য এক গুচ্ছ নির্দেশ অমিত শাহ। সাংসদ বিধায়কদের মাঠে নামার নির্দেশ জানুয়ারি থেকেই, অর্থাৎ নতুন বছরের শুরু থেকেই যেই প্রার্থী হোক না কেন জেতাতে হবে, সবাইকে নামতে হবে। শুধু দলের ভরসায় নয়, নিজেকেও লড়াই করে জিততে হবে। বঙ্গ বিজেপির নেতাদের টার্গেট বেঁধে দিয়ে বললেন অমিত শাহ। পরীক্ষার সময় মাইক বন্ধের কারণে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের নির্দেশ দিলেন তিনি। প্রচারে অনুপ্রবেশ ও জনবিন্যাস বদলের অভিযোগে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। মনে রাখবেন, প্রার্থী একদম কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বা কাঁথি পর্যন্ত যদি আপনি ভাবেন, প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী। এই পদ্মফুলকে জেতাতে হবে, অন্য কোনো কিছু দেখলে হবে না। আমরা মহাভারতে গল্প শুনেছি যে অর্জুনকে যখন বলা হয়েছিল লক্ষ্যভেদ করার জন্য, অর্জুন সহ সমস্ত পঞ্চ পাণ্ডবকে এক একজন এক এক কথা বলেছিল। অর্জুন একমাত্র বলেছিল আমি শুধু চোখ দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যদি দেখতে পাচ্ছি এখান থেকে বসে বিগত প্রায় 4 বছর এই রাজ্যের রাজ্য সভাপতি হিসেবে কাজ করার পর আমি দেখতে পাচ্ছি যে 26-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে, সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। এইরকম মায়োপিক দৃষ্টি নিয়ে চললে তাতেই বোঝা যাচ্ছে যে বিজেপির না আছে কোনো রণনীতি, না আছে নিজেদের কমিটি, না আছে কোনো জেলা কমিটি, না আছে মণ্ডল কমিটি, না আছে বুথে কেউ। যাদের জীবন মরুভূমি হয়ে গেছে, যাদের রাজনৈতিক জীবন মরুভূমি, তারা এরকম মরীচিকা দেখে। দেখুন, অমিত শাহের যে কটা কর্মসূচি ছিল তার মধ্যে আরও একটা বিষয় ভীষণভাবে নজর কাড়ে, যে কলকাতার যে সমস্ত বিধায়ক, সাংসদ বা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে একটা আলাদা বৈঠক করেন অমিত শাহ। তাহলে সেখানে টার্গেট বেঁধে দিয়েছেন 26-এর ভোটে কটা আসন জিততে হবে। বলা হয়েছে 4টি সাংগঠনিক জেলা যাদেরকে নিয়ে বৈঠক হলো তাদের মধ্যে 28টির মধ্যে জিততে হবে অন্তত 20টি আসনে। দলীয় নেতাকর্মীদের এরকমই নির্দেশ দিয়েছেন অমিত শাহ। মূল বিষয় হচ্ছে কলকাতায় যে 4টে আমাদের জেলা আছে, সেই 4টে জেলায় 28টা সিট। সেই 28টা সিটের মধ্যে 20-র অধিক সিট বিজেপিকে জিততে হবে। এটাই অমিত শাহর আহ্বান। সারা বাংলা জিতে আসবে, আর এখানে যদি না জেতে তাহলে জেতাটা তো সম্পূর্ণ হলো না। সেই কারণে উনি বলছেন যে কমপ্লিট জেতা হোক। আর এই বাংলার জেতাটা শুধু বাংলা সরকারের পরিবর্তনের জন্য নয়, সারা দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। শুধুমাত্র অনুপ্রবেশ বাংলার নিরাপত্তার জন্য বিপজ্জনক নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। সেই কারণে আপনারা প্রতিজ্ঞা নিন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন, এক চুলো জমি ছাড়বেন না। এটাই মূল আহ্বান অমিত শাহ। ভোকাল টনিক, রক্ত টনিক, সব টনিক পেলাম। মূল মন্ত্র ছিল 2026 ভাজপা সরকার আসবে, ভারতীয় জনতা পার্টি সরকার। আর এই যে আমরা যেভাবে বলি 2026 তৃণমূলের বিসর্জন, এটা পরিষ্কার যে ভাষায় আজকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় নেতা শ্রী অমিত শাহজি যে বার্তা দিয়ে গেলেন, আগামী এপ্রিল অবধি, মতগণনা শেষ হওয়া অবধি সব কিছু কাজ ছেড়ে দিয়ে শুধু আর শুধু ভারতীয় জনতা পার্টিকে জেতাবার জন্যে কাজ করার আদেশ দিয়েছেন। একটা টিম থাকলে সেই টিমকে আমরা দেখেছি, সে বিখ্যাত পিকে ব্যানার্জি আমাদের ফুটবল কোচ ছিলেন যখন ইস্ট বেঙ্গলে, বলা হতো যে মাঠে নামার আগে তিনি ভোকাল টনিক দিয়ে উজ্জীবিত করতেন। কিন্তু এদের ভোকাল টনিক দেবেন টিমটা কোথায়? এখনো পর্যন্ত রাজ্যের বিজেপির কমিটি তৈরি হয়নি। কোন টিম? কার টিম? সুকান্ত মজুমদারের টিম, না শুভেন্দু অধিকারীর বিজেপি, না দিলীপ ঘোষের বিজেপি, না শ্রমিক ভট্টাচার্যের বিজেপি, কেউ জানে না।
একটা রাজ্য কমিটি নেই যে রাজনৈতিক দলের, তাদের আবার কাকে দেবেন ভোকাল টনে? অমিত শাহ বলছেন 3 থেকে 77-এর কথা, আর যার হাত ধরে বিজেপি এ রাজ্যে 77টা এমএলএ পেয়েছিল সেই দিলীপ ঘোষকে আজকে পাক্কা 6 মাস পর দেখা গেল বিজেপির বড় কোনো বৈঠকে। রণকৌশল বৈঠকে দিলীপ ঘোষ যোগ দিয়েছিলেন, পাশাপাশি আজকে তিনি অমিত শাহর সঙ্গে লাঞ্চও করেন। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। অর্থাৎ এখনো পর্যন্ত রাজ্য বিজেপির 4 মুখ, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এবং সূত্র বলছে যে আজকে অমিত শাহর নির্দেশেই বৈঠকে ছিলেন দিলীপ ঘোষ। তাহলে কি কোথাও গিয়ে তাকে 26-এর নির্বাচনে দল কোনো দায়িত্ব দিতে চলেছে? আজকে সব থেকে আলোচিত ছবি এটাই। আপনাকে কি আলাদা করে নিয়ে বসেছিলেন? ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে। না মানে আপনাকে আলাদা করে সমীর দা, শুভেন্দু দা আপনারা আলাদা করে বসেছিলেন? আপনারা আলাদা করে লাঞ্চ করলেন, আলাদা করে লাঞ্চ করলেন অমিত শাহ? আমি একাই করেছি আলাদা করে। আচ্ছা, কি বললেন দিলীপ বাবু? আপনার থেকে কি বললেন আপনি? আমি কি বললি আমি শুনেছি। পরে কথা হবে। দায়িত্ব দিলেন জানতে পারবেন, আপনারা জানতে পারবেন। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম, আপনারা শুনেছেন। বিজেপির মরণকালে এখন দিলীপ নাম, আমি এইভাবেই দেখছি। চলতি সরকারের মেয়াদ ফুরোনোর আগেই কি হতে পারে বিধানসভা নির্বাচন? কারণ অমিত শাহের মন্তব্যে এহেন জল্পনায় উঠে আসছে। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মন্তব্য করেছেন যে এপ্রিলে বিধানসভা ভোট হতে চলেছে এবং 15 এপ্রিলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসবে। অমিত শাহের এই মন্তব্যে জল্পনা। রাজ্য বিজেপির কর্মীদের শাহ আগাম ভোটের জন্য তৈরি হওয়ার বার্তা দিতে চেয়েছেন বলেই মনে করছে রাজনৈতিকরা। 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। আপনারা শুনলেন অমিত শাহের মন্তব্য। আর এই নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, বিজেপি এবং বামেদের তরফ থেকে কি বলা হচ্ছে, শোনাই আপনারা। মানুষ এখন বুঝে গেছেন যে আসলে বিজেপিকে নিয়ে আসা মানে ডবল ঠকা। তৃণমূলের নেতারাই বিজেপির নেতা, সকালে তৃণমূল হয়ে বিকেলে বিজেপি, এক এক সময় এক এক রকম। অমিত শাহ যাই মনে করুন, পশ্চিমবাংলার মানুষ বিবেচনা সম্পন্ন। তারা ওই বঙ্কিমবাবু কিংবা রবীন্দ্রনাথ সান্যাল এটাকে যেমন ঘৃণার চোখে দেখেন, অসভ্যতা বলে মনে করেন, তেমন জহরবাবুটাকেও সমানভাবেই তার অসভ্যতার মনোভাব বলে মনে করেন। এই তৃণমূল বিজেপির বাহিনী অনেক চেষ্টা করতে পারে, নির্বাচন কখন হবে ওরা ঠিক করবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় কেন হবে না? একটা ও বলেছেন একটা পরিন্দা ভি পার নেই পায়েগা, তাহলে তৃণমূলের পরিন্দারাও ঘরে থাকবে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে বাংলায় তাহলে ভোটটা কবে হচ্ছে? যখন রাজনৈতিক মহলে এই জল্পনা তুঙ্গে, তখন বাংলায় এসআইআর যেহেতু হচ্ছে এর ঠিক আগে বিহারে এসআইআর হয়েছে, তাই বিহারের উদাহরণটা আপনাদের সামনে তুলে ধরি। বিহারে এসআইআর আমরা কি দেখেছিলাম? 30শে সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, আর বিহারে ভোট ঘোষণা হয়েছিল তার ঠিক কয়েকদিন পর, 6 অক্টোবর, দেখতে গেলে 6 দিন পর। আর বাংলায় পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। তাহলে বাংলায় কবে ভোট ঘোষণা হচ্ছে? 2021-এর ক্ষেত্রে যদি নজর রাখি, সেখানে বাংলায় ভোট ঘোষণা হয়েছিল 26শে ফেব্রুয়ারি, 27শে মার্চ থেকে 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল। তবে 26শে কবে ভোট হয় সেটা তো সময় কথা বলবে। উনি তো অত্যন্ত বড় মাপের বিজেপির নেতা এবং সর্বভারতীয় নেতা। তিনি যখন পশ্চিমবঙ্গে আসছেন তখন তিনি বিজেপির নেতা হিসেবেই মূলত আসছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে টেক্সট বুক রাজনীতি আমরা যেটা বলি, অর্থাৎ পাঠ্য বইয়ের রাজনীতি, সেখানে তিনি এসে অবশ্যই একটা সময়ের কথা বলবেন, যে সময়টা উনি যদি 15ই মে বলতেন তাহলে একেবারে সবকিছুই মিলে যেত, কিন্তু উনি 15ই এপ্রিল বলেছেন, হয়তো মাসখানেক আগে। এই নির্বাচনের দিন ঘোষণাগুলো সবসময় 15 দিন, 1 মাস এরকম এদিক ওদিক হয়, ফলে তিনি সময়টা একেবারে বুঝেই বলেছেন।
এবং এটা রাজনৈতিক বক্তব্য, ফলে তিনি একটা রাজনৈতিক দলের নেতা, যারা প্রধান বিরোধী দল তারা ক্ষমতায় আসবে এই কথাটাই তো তিনি বলবেন যে এসআইআর এর সঙ্গে এটা সম্পর্কিত। ফেব্রুয়ারিতে এসআইআর শেষ হবে আশা করা যাচ্ছে এবং তাতে একটা পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রস্তুত হবে এবং তারপর আমার মনে হয় 1.5 মাসের মতন সময় থাকলে এপ্রিলে ভোট হতেই পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কতগুলি ভাগে ভোটটা হবে, ফলে সেইটা যদি অনেকগুলি হয় তাহলে কিন্তু 15ই এপ্রিলের মধ্যে হয়তো সবটা সম্পন্ন করা সম্ভবপর নাও হতে পারে। দেখুন, অমিত শাহ যখন কলকাতায়, তখন দিল্লিতে নির্বাচন সদনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একাধিক অভিযোগ, তার মধ্যে একটা অভিযোগ তিনি বলছেন ইভিএম নয়, ভোট চুরি হচ্ছে ওই ভোটার লিস্টেই। আর এভাবেই বিভিন্ন জায়গায় জিতেছে বিজেপি। কংগ্রেস বা আপ এই খেলাটা ধরতে পারেনি। ঠিক কি বলেছেন অভিষেক, শোনাবো। यही सब गलती कांग्रेस ने किया है। आम आदमी पार्टी दिल्ली में पकड़ नहीं पाया, बिहार में आरजेडी कांग्रेस पकड़ नहीं पाया, इसलिए बीजेपी 88% का स्ट्राइक रेट लेके जीता है। वोट चोरी तो यहाँ हो रहा है, वोट चोरी ईवीएम में नहीं हो रहा है। ये ईवीएम जो भी कहता है जिसको चुनाव कराना आता है वो वोटर लिस्ट में नजर दे, वोटर लिस्ट में चोरी हो रहा है और यही चीज कोई और पॉलिटिकल पार्टी पकड़ नहीं पाया। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारती। मैं अपील टू ऑल लाइक माइंडेड पार्टी, स्पेशली द वन इन द ऑपोजिशन, कि वोटर लिस्ट में चोरी हो रहा है, सॉफ्टवेयर से चोरी हो रहा है, ईवीएम से चोरी नहीं हो रहा है। बिकॉज ईवीएम आपको चेक करने का मौका मिलेगा। You are not getting to understand what algorithm they are running and what kind of software they are using to remove 50 lakh 1 crore voters and disenfranchise them. अगर चोरी नहीं हो रहा तो लॉजिकल डिस्क्रिपेंसीज का जो 1 करोड़ 36 लाख लिस्ट है ये रिलीज करें। তৃণমূল কে, তোর মানা না মানায় কি আসে যায়? যেটা ইলেকশন কমিশনের করা দরকার সেটা ইলেকশন কমিশন করবে। তৃণমূল মানলে ভালো, না মানলে আরও ভালো, কোনো চিন্তার কোনো কারণ নেই। তৃণমূলকে নোটিশ করে তৃণমূলের মত নিয়ে ইলেকশন কমিশন চলতে পারে না। অতএব সেই কারণে লড়াই করলে তৃণমূল করুক, আর না করলে কালীঘাটে বসে থাক, ইলেকশন হয়ে যাবে ইলেকশনের সময় মতো। দেখুন, রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরো একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কোনো পুরনো প্রকল্প বন্ধ হবে না, বরং নতুন প্রকল্প চালু হবে। কি বলেছেন অমিত শাহ, বিগ বলে চালাতে বলবো পিসিআর কে। में बंगाल की जनता को यह अपप्रचार चल रहा है, इससे स्पष्ट रूप से भारतीय जनता पार्टी की ओर से कहना चाहता हूं कि भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद अभी की जो सरकार जो स्कीमों के नाम से जो कुछ भी चला रही है, एक भी स्कीम बंद नहीं होगा और हमारे घोषणा पत्र में हम जितने भी स्कीमें करेंगे उसको जमीन पर उतारेंगे। ये हमारा रिकॉर्ड है, ट्रैक रिकॉर्ड है देश भर में। কিন্তু 30 তারিখ এই রাজ্যে সফরে এসে কেন অমিত শাহকে এই কথাটা বলতে হলো? তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনবো। বিজেপি বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার 3 মাস বাদে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বলি সাহস টাকা ভালো, দুঃসাহস টাকা ভালো হয়। লক্ষ্মীর ভান্ডার ভাঙতে আসলে বাড়িতে শিল নোড়া আছে, শিল নোড়া দিয়ে গাছের গোড়াতে একটু পানি তুলে দেবে। আর এই প্রকল্প নিয়ে যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে, তাই আমরা এই মুহূর্তে শাসক এবং বিরোধী দুপক্ষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। কোথাও বন্ধ হয়নি, উল্টে হয়তো প্রকল্পের নাম পরিবর্তন হয়ে থাকতে পারে, কিন্তু তার থেকে অনেক বেশি টাকার প্রকল্প এসছে। যেখানে 1000 টাকা দেওয়া হতো সেখানে অন্ততপক্ষে 2500-3000 টাকার বেশি দেওয়া হবে, এটা তো নিশ্চিত। প্রকল্প চালু রাখা নিয়ে অমিত শাহ প্রতিশ্রুতি ভোটের আগে বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে 100%। বিজেপিকে অক্সিজেন দেওয়ার কিছু নেই, সাধারণ মানুষের মধ্যে যে ভ্রান্তিগুলো আছে সেগুলো কাটিয়ে উঠতে এটা সক্ষম হবে। পশ্চিমবঙ্গ বিজেপির কোনো রকম হোমওয়ার্ক নেই যে যেখানে পারে বলে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে বলে তারা লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করেছে, কন্যাশ্রীর বিরোধিতা করেছে, সাইকেলের ব্যাপারে বিরোধিতা করেছে, সব বিষয়।
অমিত শাহ এইটুকুনি বুঝেছেন যে সাধারণ মানুষকে যেটা ছুঁয়ে যায় যেসব প্রকল্প তার বিরোধিতা করাটা হচ্ছে চূড়ান্ত বোকামি, তাই উনি ড্যামেজ কন্ট্রোল করলেন। মাথাপিছু আয় ইস্যুতে তৃণমূলকে আবারও আক্রমণ শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন যে তৃণমূল সরকারের শাসনে যুব সমাজ সব থেকে বেশি বঞ্চিত। মাথাপিছু আয়ের নিরিখে দেশের সব থেকে নিচে নেমে গিয়েছে বাংলা, 3 থেকে 24 নম্বরে নেমে গিয়েছে বাংলা। জাতীয় আয়ের থেকে 16% কমেছে রাজ্যে মাথাপিছু আয়। তথ্য তুলে ধরে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিল্প পালিয়ে গিয়েছে, কারখানা বন্ধ, কর্মসংস্থান নেই, স্বপ্নভঙ্গ হয়েছে। যথেষ্ট হয়েছে আর নয়, এবার আসল পরিবর্তন। বিজেপি বাংলার গৌরব, সমৃদ্ধি, শিল্প, কর্মসংস্থান পুনরুদ্ধার করবে, সোশ্যাল মিডিয়ায় দাবি শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার জাতীয় স্তরে আক্রমণ শানাচ্ছে বিজেপি নেতৃত্ব। আমরা সেই ছবি দেখেছি। হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ বিজেপি জাতীয় মুখপাত্রের। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন সম্বিত পাত্র। घुसपैठियों को बचाने के लिए ममता बनर्जी अपने ही देश के गृह मंत्री के लिए इस प्रकार के शब्दों का प्रयोग करती है, उनको धमकाती है, उनको कहती है हम आपको बंगाल की सड़कों पर उतरने नहीं देंगे। आप सोच के देखिए बंगाल कहां जा रहा है। बंगाल वह राज्य है जिसके लिए पहले कहा जाता था कि व्हाट बंगाल थिंक्स टुडे इंडिया थिंक्स टुमारो। आज उस बंगाल में थैंक्स टू ममता बनर्जी एंड हर गूंस, ममता बनर्जी और उनकी घुसपैठी आधारित तुष्टीकरण की राजनीति ने आज कहां बंगाल को लाके खड़ा किया। अगर आपको लगता है कि बंगाल में भारतवर्ष के गृह मंत्री को भी आप ललकार सकती है, तो आप सोचिए आप भारत को धमका रहे हैं। গতকাল বাঁকুড়ার বর্জনা সভা থেকে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনুন। 54 লোকের ভোটারের নাম বাদ গেল কেন? এবার বুঝুন অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি।